হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি ফার্মাসিস্ট মোহাম্মদ তানিম আহমেদ আবারও তোমাদের জন্য নিয়ে এসেছি একটি ভিডিও। আজকে আমরা আলোচনা করব বি-ফার্ম প্র্যাকটিস কোর্স নিয়ে। আমি মনে করি সমস্ত ফার্মাসিস্ট এবং ফার্মেসি স্টুডেন্টদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখা উচিত এবং এই নতুন কোর্স বি-ফার্ম প্র্যাকটিস নিয়ে জেনে রাখা দরকার। বিশেষ করে যারা ডিপ্লোমা ইন ফার্মেসি পড়ছো বা যারা শুধুমাত্র ডিপ্লোমা ইন ফার্মেসি করেছো তাদেরকে। সো ওয়েলকাম টু ফার্মাসিস্ট তানিম চ্যানেল। তোমরা যারা রেগুলার ভিডিও দেখো সবাই জানো আমি এই চ্যানেলে সমস্ত গভর্নমেন্ট জব ফার্মাসিস্টদের জন্য আপডেট দিই, তার সঙ্গে সঙ্গে কিছু ইম্পর্টেন্ট টপিক রিগার্ডিং ফার্মা আলোচনা করার চেষ্টা করি। তো সমস্ত আপডেট পেতে সাবস্ক্রাইব দ্য চ্যানেল ফার্মাসিস্ট তানিম। আর আজকে আমরা মূলত আজকের ভিডিওতে আলোচনা করব 5টি প্রশ্ন উত্তর নিয়ে রিগার্ডিং বি-ফার্ম প্র্যাকটিস, এবং আমি মনে করি এই 5টি প্রশ্ন উত্তর তোমরা সম্পূর্ণ শুনলে তোমাদের কাছে যে বি-ফার্ম প্র্যাকটিস কোর্স নিয়ে কনফিউশন আছে সেটা দূর হয়ে যাবে। বাট স্টিল কারো কোনো কনফিউশন থাকলে, কেউ কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। আমি তোমাদেরকে হেল্প করব বা চেষ্টা করব অ্যান্সার করার। সো আমরা চলে এসেছি আমাদের আজকের প্রথম কোশ্চেনে। তো প্রথম প্রশ্ন কি, হোয়াট ইজ ব্যাচেলর অফ ফার্মেসি প্র্যাকটিস কোর্স অ্যান্ড হাউ ইট ইজ ডিফারেন্ট ফ্রম দ্য রেগুলার ব্যাচেলর অফ ফার্মেসি? মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে অলরেডি বি-ফার্ম বা রেগুলার ব্যাচেলর অফ ফার্মেসি একটি কোর্স আছে, তাহলে ব্যাচেলর অফ ফার্মেসি প্র্যাকটিস কোর্সটি দরকার পড়ছে কেন বা এটা আসছে কেন? তো প্রথমেই বলে দিই তোমাদেরকে, আমি নিয়ে চলে যাই অফিসিয়াল নোটিফিকেশনে। আমি তোমাদেরকে নিয়ে চলে এসেছি আমরা, যে ব্যাচেলর অফ ফার্মেসি প্র্যাকটিসটি হলো, দেখো, একটি ব্রিজ কোর্স। ইভেন এটি করতে গেলে তোমার মিনিমাম ডিগ্রি লাগছে ডিপ্লোমা ইন ফার্মেসি। আর যারা রেগুলার বি-ফার্ম করতে চাও তাদের ক্ষেত্রে মিনিমাম ডিগ্রি হচ্ছে 10+2 উইথ সায়েন্স, আর ওটি 4 বছর পড়তে হয়, আর ল্যাটারাল হলে 3 বছর পড়তে হয়। আর ব্যাচেলর অফ ফার্মেসি প্র্যাকটিস কোর্স যারা ইন সার্ভিস ফার্মাসিস্ট আছে শুধু তারা, এবং যাদের শুধু ডি-ফার্ম ডিগ্রি আছে তাদের জন্য। এখানে কিন্তু তুমি যদি ডিপ্লোমা করে থাকো, ইভেন তোমার কিছু এক্সপিরিয়েন্স থাকে, যেটা আমি নিচে আলোচনা করবো আরও ডিটেলসে, তবেই তুমি ব্যাচেলর অফ ফার্মেসি প্র্যাকটিস কোর্স করতে পারবে অ্যাজ এ ব্রিজ কোর্স। তোমার ইমপ্রুভমেন্ট অফ দ্য নলেজ, ফর দ্য বেটারমেন্ট অফ দ্য পেশেন্ট কাউন্সিলিং, ফর দ্য বেটারমেন্ট অফ দ্য ডিসপেন্সিং অফ দ্য মেডিসিন, মানে ফার্মাসিতে যে মেন কাজ সেগুলো তুমি আরও ভালোভাবে জানতে বা বোঝার জন্য তুমি কিন্তু ব্যাচেলর অফ ফার্মেসি প্র্যাকটিস কোর্সটি করবে। কিন্তু কোনো যে রেগুলার যারা সবে এইচএস পাস করেছে, করে ডি-ফার্ম বি-ফার্ম পড়ার চেষ্টা করছে, তার ক্ষেত্রে কিন্তু তারা এখনও রেগুলার ব্যাচেলর অফ ফার্মেসি পড়বে। কিন্তু যারা ডি-ফার্ম, যারা আজ থেকে অনেক আগে পাস করেছো, করে চাকরি করছো, তাদের হায়ার স্টাডি করার ইচ্ছা বা নলেজ ইনক্রিজ করার দরকার, তাদের ক্ষেত্রে কিন্তু ব্যাচেলর অফ ফার্মেসি কোর্সটি লঞ্চ করা হচ্ছে ফার্মেসি কাউন্সিল থেকে, যে ব্যাচেলর অফ ফার্মেসি প্র্যাকটিস তারা করতে পারে অ্যাজ এ ব্রিজ কোর্স। এবার আমরা চলে যাব আমাদের দ্বিতীয় প্রশ্নে। দ্বিতীয় প্রশ্ন হলো, বি-ফার্ম প্র্যাকটিস কোর্স ডিটেলস আর এলিজিবল ক্রাইটেরিয়া। বি-ফার্ম প্র্যাকটিস কোর্সে আমি কি জানবো, কি পড়বো, আর এটা পড়তে গেলে মিনিমাম ক্রাইটেরিয়া কি কি আছে বা কোয়ালিফিকেশন কি কি লাগবে, চলো আমরা দেখে নিই সেটা। এখানে দেখো ডিউরেশন অফ দ্য কোর্স বলছে এখানে, যে দ্য ডিউরেশন অফ দ্য কোর্স শ্যাল বি অফ 2 academic years with each year separate over a period of not less than 180 working days। তাহলে এখানে বলছে 2 বছরে একাডেমিক ইয়ার হতে হবে এবং যেন ক্লাসটা 180 ডেজের কম না হয়। আর মিনিমাম কোয়ালিফিকেশন কি বলছে বা অ্যাডমিশনের জন্য, এ পাস ইন ডিপ্লোমা ইন ফার্মেসি কোর্স ফ্রম অ্যান ইনস্টিটিউট অ্যাপ্রুভ বাই ফার্মেসি কাউন্সিল অফ ইন্ডিয়া আন্ডার দ্য সেকশন 12 অফ ফার্মেসি অ্যাক্ট 1948। তাহলে মিনিমাম ডিপ্লোমা ইন ফার্মেসি পড়া থাকা চাই, মানে এটা পাস করা থাকা যায় কোনো রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে, যেটা পিসিআই দিয়ে অ্যাপ্রুভ। আর এ রেজিস্টার্ড ফার্মাসিস্ট আন্ডার দ্য ফার্মেসি অ্যাক্ট, তোমাকে রেজিস্টার্ড ফার্মাসিস্ট হতে হবে আন্ডার ফার্মেসি অ্যাক্টে। আর আরেকটা এখানে কি বলছে, মিনিমাম অফ 4 ইয়ার ফার্মেসি প্র্যাকটিস এক্সপিরিয়েন্স ইন কমিউনিটি অ্যান্ড হসপিটাল ফার্মেসি। এটি খুব ইম্পর্টেন্ট একটি মানে তোমাদের যে আমি টপিকটি আলোচনা করছি তার মধ্যে একটি খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এটি,
যে তোমাদেরকে যারা এই বিফার্ম প্র্যাকটিস কোর্সটি যারা করতে চাইবে তাদের মিনিমাম 4 বছরের একটা এক্সপিরিয়েন্স লাগবে। কোথায়? অ্যাজ এ ফার্মাসিস্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন কমিউনিটি অর হসপিটাল ফার্মেসি। তোমাদের একটা জিনিস তার সঙ্গে সঙ্গে দেখিয়ে দিই এখানে, এই যে অলরেডি এখানে এখানে সার্টিফিকেটও দেওয়া রয়েছে, যেখানে সার্টিফিকেট অফ দ্য প্র্যাকটিস এক্সপিরিয়েন্স ইন কমিউনিটি ফার্মেসি, সার্টিফিকেট ইন প্র্যাকটিস এক্সপিরিয়েন্স ইন হসপিটাল ফার্মেসি, ইভেন নো অবজেকশন সার্টিফিকেট ফ্রম এমপ্লয়ার, মানে এমপ্লয়ার থেকে তোমাকে একটা এনওসি কলেজকে দিতে হবে এটা পড়তে গেলে। এই সমস্ত সার্টিফিকেটগুলো এগুলো এবং এই যে পিডিএফটি আছে আমার নোটিফিকেশনের সমস্ত কিছু বলতো, আমার একটা টেলিগ্রামে মানে গ্রুপ আছে, সেই গ্রুপে তোমরা অ্যাড হয়ে গেলে এই সমস্ত নোটিফিকেশনের পিডিএফ, ইভেন তার সঙ্গে সঙ্গে এই যে সার্টিফিকেটের পিডিএফ সমস্ত কিছু তোমরা ওখান থেকে পেয়ে যাবে। তো তোমরা তোমাদের নাম্বার শেয়ার করে দেবে কমেন্ট বক্সে, আমি তোমাদেরকে গ্রুপে অ্যাড করে নেব। চলো তাহলে আমরা এবার এগিয়ে যাই আমাদের তৃতীয় প্রশ্নে। তৃতীয় প্রশ্নে কি বলছে? হোয়াই ডিফার্ম হোল্ডার নিড টু ডু বিফার্ম প্র্যাকটিস। দেখো, এই প্রশ্নটির উত্তরে আমি এটি বলতে চাইবো যে এখন আমাদের যে সিচুয়েশন, তাতে প্রচুর জন ডিফার্ম, বিফার্ম, এমফার্ম, পিএইচডির দিকে এগোচ্ছে। তাহলে যারা শুধু ফার্মাসিস্ট, মানে ডিফার্ম পড়েছে যে ফার্মাসিস্টটি, তার ইকোনমিক্যাল কোনো প্রবলেমের জন্য বা সেরকম কোনো অসুবিধার কারণে, ফ্যামিলির অসুবিধার কারণে যে হাই স্টাডির দিকে যেতে পারেননি, সে হয়তো একটা কোনো প্রাইভেট কোম্পানিতে চাকরি করছে বা কোথাও একটা চাকরি করছে, তার কাছে একটা কিন্তু সুযোগ তার ডিগ্রি বাড়ানো। তার কাছে একটা প্রাইভেট যারা অর্গানাইজেশনের নার্সিংহোমে বা হসপিটালে যারা চাকরি করছে, তার কাছে কিন্তু একটা সুযোগ যে সে চাকরির সঙ্গে সঙ্গে কিন্তু তার কোর্সটিকে তার ডিগ্রিটিকে আপডেট করতে পারে, তার নলেজকে আপডেট করতে পারে। সো এই কারণে আমি মনে করি ডিফার্ম হোল্ডার যারা আছে, আর এখন যেরকম সিচুয়েশন, তোমরা আশা করছি আমরা যারা ফার্মাসিস্ট তারা সবাই অবগত যে মানে প্রচুর জন বিএম একসঙ্গে করেছে, কেউ কেউ বিএম করছে, কেউ কেউ বিফার্ম, এমফার্ম, পিএইচডি অবধি চলে যাচ্ছে। সো এই মার্কেটে শুধু যাদের ডিফার্ম আছে তারা হয়তো নিজেদের ডিগ্রি বাড়াতে চেয়েও রেগুলারে হয়তো করতে পারছে না চাকরি করার কারণে, তাদের ক্ষেত্রে এক সুবর্ণ সুযোগ, বিফার্ম প্র্যাকটিস কোর্সের মাধ্যমে সে তার ডিগ্রি থেকে বাড়াতে পারে, তার থেকে ইম্পর্টেন্ট তার নলেজটিকে বাড়াতে পারে রিগার্ডিং পেশেন্ট কাউন্সিলিং, রিগার্ডিং ক্লিনিক্যাল ফার্মাসি হিসেবে আমরা যেটাকে বলি ড্রাগ ইন্টারাকশন, ড্রাগ ফ্রুগ ইন্টারাকশন, বা আমার আরও যে অনেক সময় ডিভাইস হ্যান্ডেলিংও ফার্মাসিদের মধ্যে কিছু কিছু ডিভাইস হ্যান্ডেলিং পড়ে, সেটার জন্য নলেজ ইনক্রিজ করা। তো তোমাদেরকে আমি সিলেবাসটা দেখালে তোমরা বুঝতে পারবে যেখানে কি কি মানে বিফার্ম প্র্যাকটিসে পড়া হচ্ছে। তোমরা একবার দেখে নাও বিফার্ম প্র্যাকটিসের সিলেবাসটি। বিফার্ম প্র্যাকটিসে এই যে সিলেবাসটি দেখলে তোমরা বুঝতে পারবে প্যাথোফিজিওলজি অ্যান্ড ফার্মাকোথেরাপিউটিক 1, প্যাথোফিজিওলজি ফার্মাকোথেরাপিউটিক 2, ফার্মেসি প্র্যাকটিস 1, ফার্মেসি প্র্যাকটিস 2, অ্যাপ্লাইড ফার্মাসিউটিক্স, social pharmacy 1, and case presentation seminar assignment. First year. Second year, pathophysiology and pharmaceutics 3, pathophysiology and pharmaceutics 4, pharmacy practice 3, pharmacy practice 4, social pharmacy 3, pharmaceutical jurisprudence, and last one is practical case presentation seminar assignment. তো এই সিলেবাসটি দেখলে আশা করছি তোমরা এখানে বুঝতে পারছো যে এখানে জোর দেওয়া হচ্ছে প্যাথোফিজিওলজির উপরে অ্যান্ড ফার্মাকোথেরাপিউটিক। প্যাথোফিজিওলজি জানা মানেই কিন্তু তুমি সিমটম দেখে তুমি বুঝতে পারছো এই পেশেন্টের অমুক রোগ হতে পারে, কি কার কনজেস্টিভ হার্ট ফেলিওর, ঠিক আছে, আর কার লেপ্রোসি, কার কমিউনিকেবল ডিজিজ, কার নন কমিউনিকেবল ডিজিজ। তো এই যে কিছু কিছু মেজর ডিজিজ আছে বা হাইপার টেনশন, এইগুলা কিন্তু তোমাকে সিমটম দেখে প্রাইমারি ক্ষেত্রে তুমি বুঝে যাবে যদি তুমি এই কোর্সটি করো, ঠিকভাবে পড়াশোনা করো। ইভেন আমরা যদি আজ বেডসাইড ফার্মাসিস্ট কাজ করি, তখন কিন্তু আমাকে বলতে গেলে ডাক্তারদের ভুল ধরতে হয়, ডাক্তার কোনো এরর করলে সেটাকে কারেকশনের জন্য ডাক্তারকে অ্যাপ্রোচ করতে হয়, সেটার জন্য নলেজ দরকার। কিছু কিছু প্রাইভেট হসপিটালে অলরেডি বেডসাইড ফার্মাসিস্ট বা এসব নিয়ে কাজ চলছে বা কাজ শুরু করে দিয়েছে, অলরেডি তারা এনগেজ করেছে, যেটা আমাদের ফার্মাসিদের জন্য খুশির খবর। তাই আমি মনে করি ডিফার্ম হোল্ডারদের অবশ্যই নিজের ডিগ্রি আপগ্রেড করা দরকার বিফার্ম প্র্যাকটিস কোর্সটি দিয়ে, এবং নলেজ তার সঙ্গে সঙ্গে গ্যাদার হবে। তাই আমরা পরের প্রশ্নে চলে এসেছি, হোয়াই বিফার্ম প্র্যাকটিস কোর্স ইজ ভেরি হেল্পফুল ফর ইন সার্ভিস ফার্মাসিস্ট উইথ অনলি ডিফার্ম ডিগ্রি। তো যারা বিশেষ করে গভর্নমেন্ট সেক্টরে চাকরি করছে অ্যাজ এ ফার্মাসিস্ট, তাদের হয়তো শুধু ডিপ্লোমা আছে, তাদের ক্ষেত্রে
খুব ইম্পর্টেন্ট এই কোর্সটি বিফার্ম প্র্যাকটিস। কারণ আমরা সাধারণত গভর্নমেন্ট ক্ষেত্রে মানে নিজের এক্সপিরিয়েন্স থেকেও বলতে চাই যে ওই একটি গ্যাস সকালবেলায় খালি পেটে একটি গ্যাসের ওষুধ হলে আর মোরনলেস বাদ বাকি ওষুধগুলো একটি করে দুবার, কাপ সিরাপ হলে 2 চামচ করে দিনে দুবার। মানে আমাদের এই কথাগুলো এর মধ্যেই ঘোরাফেরা করে। এর বাইরে আমাদের টাইম হয়ে ওঠে না পেশেন্টের সঙ্গে পেশেন্ট কাউন্সেলিং করা, আমাদের টাইম হয়ে ওঠে না পেশেন্টকে ওষুধ সম্পর্কে আরও ডিটেলসে জানানো। কারণ ম্যাক্সিমাম জায়গায় শর্টেজ অফ ফার্মাসিস্ট আছে, ম্যাক্সিমাম জায়গায় ওয়ার্কলোড প্রচুর, কিন্তু তার থেকে ইম্পর্টেন্ট আমরা যেটা ক্লেম করতে পারি, বেড সাইড ফার্মাসিস্ট, কমিউনিটি ফার্মাসিস্ট। অলরেডি যদিও একটি খুশির খবর যে আমাদের পেশেন্ট কাউন্সেলিংয়ের জন্য ওয়েস্ট বেঙ্গলে অলরেডি ফার্মাসিস্টদেরকে অগ্রাধিকার দিয়ে পেশেন্ট কাউন্সেলিংয়ের জন্য আলাদা করে রুম বা অ্যালট করে একটা পেশেন্ট কাউন্সেলিং সেন্টার উদ্বোধন হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গলে। এটা আমাদের জন্য ভালো খবর, কিন্তু এটি আমাদেরকে সমস্ত হসপিটালে করতে হবে ওয়েস্ট বেঙ্গলের। তো এর জন্য যেটা দরকার আমাদের কিন্তু নলেজ। কারণ একটি ছেলে বা একটি মেয়ে যে ডিপ্লোমা পাস করেছে, পাস করে তোমাদেরকে যেটি বললাম সকালে খালি পেটে একটা আর খাওয়ার পরে একটা করে দুবার, এই কথাটি যখন বিগত 1-2 বছর ধরে বলবে, তার মধ্যে আর ওই ড্রাগ ইন্টারাকশন, ড্রাগ ফুড ইন্টারাকশন বলে কিছু থাকবে না, সব কিছুই দিনে 2বার হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে বিফার্ম প্র্যাকটিস কোর্সটা যদি সেই ছেলেটি বা মেয়েটি করে, তার নলেজ ইনক্রিজ হবে। ইভেন নলেজ ইনক্রিজের সঙ্গে সঙ্গে বেটার কাউন্সেলিং পেশেন্টকে করতে পারবে, বেটার সার্ভিস পেশেন্টকে দিতে পারবে, যেটা আমাদের যারা পেশেন্ট পার্টি তাদের জন্য আশা করছি খুব ভালো হবে বা তারা প্রচুর উপকৃত হবে। কারণ ওষুধ সম্পর্কে তাদেরকে ডিটেলসে আরও ভালোভাবে একজন ফার্মাসিস্ট জানাতে পারবে। আর আমাদের গভর্নমেন্টের এর আগে ইন সার্ভিস ফার্মাসিস্টরা পড়াশোনা করতে চাইলে গভর্নমেন্টারে চাকরি করে তাদের কিন্তু চাকরি ছেড়ে দিয়ে পড়তে হবে, পড়তে পড়তে কোনো চাকরির পড়াশোনার কোনো অপশন ছিল না। বাট বিফার্ম প্র্যাকটিস কোর্সটি আসায় এখানে পড়তে চাকরি করার সঙ্গে সঙ্গে কিন্তু গভর্নমেন্ট সেক্টরেও একটা ডিগ্রি বাড়ানোর রাস্তাটা খুলে যাচ্ছে। তার থেকেও আবারও বলবো ইম্পর্টেন্ট, নলেজ বাড়ানোর জায়গাটা খুলে যাচ্ছে। তোমার যখন নলেজ বাড়বে তখন তুমি বেটার কাউন্সেলিং করবে, তুমি বেটার পরিষেবা দেবে পেশেন্ট পার্টিদেরকে। ইভেন ডাক্তাররা যখন কিছু ভুল করবে, বাট হতেই পারে বাই চান্স বা তারাও মানুষের মধ্যে পড়ে, কোনো একটা এরর করলো, সেখানে ভুলটা ধরার জন্য তোমার মধ্যে সেই নলেজটা থাকা দরকার বা কনফিডেন্স থাকা দরকার। ডাক্তারকে তুমি অ্যাপ্রোচ করবে যে স্যার এই জায়গাটা মনে হচ্ছে এই ড্রাগ দুটো আপনি লিখেছেন, দিস বোথ ড্রাগ আর হ্যাভ এ ড্রাগ ইন্টারাকশন। সো সেক্ষেত্রে তোমার সেই কনফিডেন্সও বুস্ট করবে এই বিফার্ম প্র্যাকটিস কোর্স। সো আমি এটি মনে করি যারা ইন সার্ভিস ফার্মাসিস্ট অনলি উইথ দ্য অনলি ডিফার্ম ডিগ্রি গভর্নমেন্ট চাকরি করছে এবং প্রাইভেটে অলসো, তাদের ক্ষেত্রে এই কোর্সটি করা উচিত বা এই কোর্সটি খুব হেল্পফুল। এবার আমি আসবো 5 নম্বর অ্যান্ড খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। সবার মনেই একটি ধারণা, ইভেন আমার মনেও ছিল, আমি এটা পড়ে বা জেনে জানার চেষ্টা করেছি যে আফটার দিস কোর্স ডিড ইউ or উই ওপেন your or our own clinic or not? মানে প্র্যাকটিস যেহেতু ওয়ার্ডটা কোর্সের সঙ্গে আছে, তাহলে কি আমরা এই কোর্সটি করে নিলেই নিজের ক্লিনিক বা চেম্বার খুলতে পারবো? প্রথমেই বলি অ্যান্সারটি হবে না। তার কারণে একটি ছোট্ট সিম্পল উদাহরণ দিই তোমাদেরকে। প্র্যাকটিস মানে আমরা হয়তো ডাক্তারবাবুদের জন্য জানি যে ডাক্তাররা প্র্যাকটিস করে বাইরে, মানে প্রেসক্রিপশন করে। এক্ষেত্রে কিন্তু আমি একটা কথা তোমাকে বোঝানোর চেষ্টা করব, একজন উকিল লয়ার, হি অর সি অলসো উইথ ইন প্র্যাকটিস। তো লয়ার বা উকিল যে প্র্যাকটিস করছে সে কি বাড়িতে বসে কেস ফাইল লিখছে? না, কখনোই না। সে তার কাজের জায়গায় গিয়ে একটি কেসকে একটা মানে জায়গায় প্রেজেন্ট করছে, মানে সে সেই জায়গায় প্র্যাকটিস করছে। আমরাও প্র্যাকটিসই করছি, কারণ আমাদের প্র্যাকটিক্যালি কাজ করছে। একটা হসপিটালে গিয়ে মেডিসিন ডিসপেন্স করছে, একটা পেশেন্টকে কাউন্সেলিং করছি, একটি বেডসাইড ফার্মাসিস্ট তার এ টু জেড ওষুধ, ডাক্তার ওষুধ লিখে দিয়ে যাওয়ার পরে এ টু জেড একটি পেশেন্টের ফার্মাসিস্টের হাতে যাচ্ছে, সেও প্র্যাকটিসই করছে। দিস ইজ অলসো ওয়ান টার্ম অফ প্র্যাকটিস। প্র্যাকটিস মানে শুধু প্রেসক্রিপশন করা না। কারণ কি, তোমাদেরকে আমি আরেকটা ইম্পর্টেন্ট নোটিফিকেশন থেকে একটা জিনিস দেখাবো, যে আমরা চলে এসেছি যে পিপিআর 2015, পিপিআর ফার্মেসি প্র্যাকটিস রেগুলেশন 2015, এই যে এটি আমাদের পিপিআর 2015 অফিসিয়াল নোটিফিকেশন। এখানে দেখো ফার্মেসি প্র্যাকটিস অফ ফার্মেসি মিনস
interruption, evaluation and implementation of the medical orders, dispensing of prescription drug orders। তাহলে আমরা এখানে প্র্যাকটিস মানে এখানে কিন্তু ওরা বলছে যে ইন্টারাপশন, ইভালুয়েশন, ইমপ্লিমেন্ট, যেগুলো আমরা আমাদের কাজের মধ্যে পড়ে, ডিসপেন্সিং অফ প্রেসক্রিপশন। তারপরে বলছে পার্টিসিপেশন ইন ড্রাগ অ্যান্ড ডিভাইস সিলেকশন, ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, ড্রাগ রেজিমেন্ট রিভিউ অ্যান্ড ড্রাগ অর ড্রাগ রিলেটেড রিসার্চ। মানে তুমি দেখো কোন রেজিমেন্টে আমি দেবো। যেমন ইনসুলিন থেরাপি যদি দেখো, ইনসুলিনের অনেকগুলো রেজিমেন্ট হয়, ইনসুলিনের অনেকগুলো থেরাপি হয়। ডাক্তার মতন প্রেসক্রিপশন করতেই পারে। তোমার মনে হতে পারে যে ওই রেজিমেন্টটা বা ওই থেরাপিটা বেটার পেশেন্টের জন্য, সেটা তুমি ডাক্তারকে সঙ্গে কনসাল্ট করতে পারো, বা সেটা ফার্মাসিস্ট তখনই করতে পারে যখন তোমার নলেজ থাকবে। তার জন্যই বিফার্ম প্র্যাকটিস কোর্সটি দরকার। তোমার প্যাথোফিজিওলজি জানা দরকার। প্যাথোফিজিওলজি জানলেই তুমি সিমটম থেকে রোগ বুঝতে পারবে। তবেই না তুমি ডাক্তার যখন কিছু একটা সিমটম থেকে মেডিসিন প্রেসক্রাইব করলো, তুমি তার এগেনস্টে বলতে পারবে যে স্যার মনে হচ্ছে এটা না এটা হতে পারে। তার জন্য দরকার নলেজ। সো নলেজ গ্যাদার করার জন্য দরকার আপডেট কোর্স লাইক বিফার্ম প্র্যাকটিস কোর্স। তারপরে আমরা চলে যাচ্ছি যে প্রিভেনশন অফ পেশেন্ট কাউন্সিলিং, provisions of patient counseling and the provisions of those acts or services necessary to provide pharmaceutical care in all area of patient care in including primary care। তাহলে এই যে পেশেন্ট কেয়ার, পেশেন্ট কাউন্সিলিং বারবার টার্মটা আসছে আমাদের, সেটা প্রাইমারি কেয়ার সমস্ত কিছু যেন আমরা দিতে পারি। এটাই আমাদের কাছে প্র্যাকটিস। আমাদের কাছে প্র্যাকটিস মানে নিজের ক্লিনিক বা নিজের চেম্বার খোলা না। This is unethical till now for the pharmacy. This is unethical. Even অনেকের কনফিউশন থাকতে না, ফার্ম টি যারা করছে, ডক্টর অফ ফার্মেসি, those people are also only pharmacist with the higher degree or separate degree। তারাও চেম্বার করতে পারে না, তারা নামের আগে ডক্টর লিখতে পারে, তারা কখনোই ক্লিনিক করতে পারে না আমি যতটা জানি। টিল নাও অফিসিয়াল কোনো নোটিফিকেশন বা গেজেট নেই যে তারা ক্লিনিক বা প্র্যাকটিস করতে পারে। ইভেন ডাক্তারদের ক্ষেত্রে বলবো, যারা গভর্নমেন্ট চাকরি করছে তারাও প্র্যাকটিস করতে পারে না প্রাইভেটে। বাট সেটা যে ফুলি সেপারেট ইস্যু, সেটা নিয়ে আমি যাব না। বাট আমি ফার্মাসিস্টদের জন্য বলবো, আমরা ফার্মাসিস্টরা কোনোভাবেই নিজের ক্লিনিক বা চেম্বার খুলতে পারি না। আর ফার্মেসি প্র্যাকটিস মিন্স, মানে আশা করছি তোমাদের কাছে আজকে জিনিসটা ক্লিয়ার হয়ে গেল যে প্র্যাকটিস টার্মটা কোথা থেকে এসেছে। আমি তোমাদেরকে পিপিআর 2015 যে 2015 যে নোটিফিকেশন আছে সেখান থেকে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে আমাদের কোথা থেকে এই মেন জিনিসটুকু এসেছে। আশা করছি এই ভিডিওটি সমস্ত দেখার পরে তোমাদের কনফিউশন দূর হয়েছে। টিল নাও কোনো প্রবলেম থাকলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো বা কমেন্ট করো। সো থ্যাংক ইউ সো মাচ ফর দ্য ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল ফর আপকামিং আপডেট।